আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। মেহের ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত শেখ রাসেল ডিজিটাল ল্যাব অনলাইন ক্লাস থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মনির হোসেন, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, মেহের ডিগ্রি কলেজ, শাহরাস্তি, চাঁদপুর। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং অনার্স দ্বিতীয় বর্ষ এবং ডিগ্রি ফার্স্ট কোর্স দ্বিতীয় বর্ষের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং নিয়ে আজকে অ্যাকাউন্টিং এর নবম অধ্যায়ের অ্যাকাউন্টিং অ্যাসপেক্ট অফ ব্যাট অধ্যায় নিয়ে আমরা আজকে আলোচনা করব। ব্যাট বা মূল্য সংযোজন কর। ব্যাট মানে হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এটি 1995 সালের 1 জুলাই থেকে বাংলাদেশে কার্যকর। আর ব্যাট হচ্ছে কোন পণ্যের যে মূল্যে ক্রয় করা হবে বা একটা পণ্য উৎপাদন করতে যে খরচ হবে তার সাথে আরো 15% সংযোজন করে যে মূল্য সংযোজন করে সেটা হচ্ছে ব্যাট। ব্যাট সরকারকে, যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা উৎপাদনকারী ব্যবসা প্রতিষ্ঠান সরকারকে মূল্য সংযোজন কর বা ব্যাটটি প্রদান করতে হয়, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এখন আমাদের এই অধ্যায়ের অঙ্ক করার জন্য কিছু গুরুত্বপূর্ণ জাবেদা নিয়ে আমরা আলোচনা করব। আর এই জাবেদাগুলোর আলোকেই এখান থেকে 4 নম্বরের অথবা 10 নম্বরের একটা প্রশ্ন হয়ে থাকে। তোমরা জাবেদাগুলো একটু ভালো করে লক্ষ্য করবে। এগুলো অনুসরণ করলে আশা করি তোমরা এখান থেকে যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে। তো প্রথমটা হচ্ছে পারচেজ অফ গুডস অথবা র ম্যাটেরিয়ালস। অর্থাৎ পণ্য ক্রয় করা হলে জাবেদা হবে পারচেজ অথবা র ম্যাটেরিয়ালস অথবা মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট। আর ইনপুট ব্যাট, যদি ব্যাট সহ পণ্য ক্রয় করে তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখব ইনপুট ব্যাট ডেবিট আর ক্যাশ অথবা অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। যদি বাকিতে পণ্য ক্রয় করে তাহলে সেক্ষেত্রে আমরা লিখব অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। আর যদি নগদে পণ্য ক্রয় করে তাহলে সেক্ষেত্রে আমরা লিখব ক্যাশ ক্রেডিট। তারপর 2 নম্বর হচ্ছে রিটার্ন অর টু সাপ্লায়ার। সরবরাহকারীকে যখন কোনো পণ্য ফেরত দেওয়া হবে, অর্থাৎ ক্রয়কৃত পণ্য যখন ফেরত দেওয়া হয় তখন তার জন্য আমরা জাবেদা দিব ক্যাশ অথবা অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট। তারপর হচ্ছে ইনপুট ব্যাট ডেবিট ক্রেডিট আর পারচেজ রিটার্ন এন্ড অ্যালাউন্স অথবা মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট করব আমরা। আচ্ছা, এখন আমরা কখন মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখব, কখন পারচেজ রিটার্ন এন্ড অ্যালাউন্স লিখব? যখন পণ্য পারচেসিবল মেথডে অন্তর্ভুক্ত করবে, অর্থাৎ মজুত পণ্য যখন পারচেসিবল মেথডে অন্তর্ভুক্ত করবে তখন আমরা এই পারচেজ রিটার্ন এন্ড অ্যালাউন্স অথবা পারচেজের পরিবর্তে কি লিখবো আমরা, মার্চেন্ডাইজ ইনভেন্টরি। তারপর 3 নম্বর হচ্ছে সোল্ড গুডস উইথ ব্যাট। ব্যাট সহ পণ্য বিক্রয়। তাহলে এক্ষেত্রে জাবেদা কি, ক্যাশ অবলিক অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট। নগদে পণ্য বিক্রয় করলে ক্যাশ ডেবিট আর বাকিতে পণ্য বিক্রি করলে হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট। সেলস হচ্ছে ক্রেডিট আর ইনপুট ব্যাট হচ্ছে ক্রেডিট। আমরা ক্রয়ের বেলায় লিখবো ইনপুট ব্যাট এবং বিক্রয়ের বেলায় লিখবো আউটপুট ব্যাট। তাহলে এখানে জাবেদাটা হবে ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, ইনপুট আউটপুট ব্যাট হচ্ছে ক্রেডিট। তারপর 4 নম্বর হচ্ছে রিটার্ন ফ্রম পারচেজার। অর্থাৎ যখন কোনো ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হবে তখন তার জন্য জাবেদা হচ্ছে সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স ডেবিট। তারপর হচ্ছে আউটপুট ব্যাট ডেবিট। আমরা একটু আগে আউটপুট ব্যাটটা করেছিলাম ক্রেডিট, যেহেতু ওই পণ্য এখন ফেরত দেওয়া হবে যার কারণে আউটপুট ব্যাট হবে এখানে ডেবিট। তারপরে ক্যাশ অথবা অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট। তারপর 5 নম্বর হচ্ছে ওপেন ব্যাট কারেন্ট ডিপোজিট, কারেন্ট অ্যাকাউন্ট বা ডিপোজিট। আমরা জানি ব্যাট প্রদান করতে হয় সরকারকে, সেই ক্ষেত্রে যদি সরকারকে কোনো ব্যাট প্রদান করতে হয় তাহলে জাবেদা লিখবো আমরা ব্যাট কারেন্ট ডেবিট, অর্থাৎ ব্যাট চলতি হিসাব ডেবিট, তারপর হচ্ছে ক্যাশ ক্রেডিট। তারপর অনেক সময় সরকারকে অতিরিক্ত ব্যাট প্রদান করা হয়, তখন সেই অতিরিক্ত ব্যাটটা সরকার আবার গ্রাহককে ফেরত দেয়। তাহলে সেক্ষেত্রে জাবেদা হচ্ছে ব্যাট রিফান্ডেড ফ্রম গভর্নমেন্ট। সরকার থেকে যখন ব্যাট ফেরত পাওয়া যায় তখন জাবেদা হচ্ছে ক্যাশ ডেবিট আর হচ্ছে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। অর্থাৎ নগদান হিসাব ডেবিট, ব্যাট চলতি হিসাব ক্রেডিট। তারপরে 7 নম্বর হচ্ছে পারচেজ অ্যাসেট উইথ ব্যাট। ব্যাট সহ যদি কোনো সম্পত্তি ক্রয় করে তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখব
পার্টিকুলার অ্যাসেট অর্থাৎ যেই সম্পত্তিটা ক্রয় করবে ওই সম্পত্তির নামটা এখানে ডেবিট লিখবো আমরা। ইকুইপমেন্ট হলে ইকুইপমেন্ট বা ফার্নিচার বা মেশিন যেটাই হোক সেই সম্পত্তির নাম আমরা এখানে ডেবিট করব। আর ক্যাশ অথবা ব্যাংক অথবা অ্যাকাউন্ট পেয়েবল। যদি বাকিতে সম্পত্তিটা ক্রয় করে তাহলে আমরা লিখবো অ্যাকাউন্ট পেয়েবল। আর ব্যাংকের মাধ্যমে যদি সম্পত্তিটা ক্রয় করে তাহলে আমরা লিখবো ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। আর যদি নগদে সম্পত্তিটা ক্রয় করে তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো ক্যাশ ক্রেডিট। আচ্ছা, এখন আমরা ব্যাটকে কখন ইনপুট ব্যাট এবং আউটপুট নামে লিপিবদ্ধ করব? যখন কোনো পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হয় বা তখন সেটাকে আমরা ব্যাট নামে আলাদা করে লিখব। আর কোনো সম্পত্তি যখন ক্রয় করে বা সম্পত্তি বিক্রয় করে সেক্ষেত্রে আমরা ব্যাটকে আলাদা করে লিপিবদ্ধ করব না, আমরা ওই ব্যাটকেই সম্পত্তির সাথে অন্তর্ভুক্ত করে লিখব। তারপর হচ্ছে পারচেজ অফ সাপ্লাইজ। সাপ্লাইজ যখন ক্রয় করা হবে তখন চাবাতে হচ্ছে কি সাপ্লাইজ ডেবিট, ক্যাশ ক্রেডিট অথবা ব্যাংক ক্রেডিট অথবা অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। তারপরে এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ একটা অঙ্ক তোমরা একটু ভালো করে ফলো করবা। আর আমরা একটু আগে যে জাবেদাগুলো আলোচনা করলাম সেই জাবেদাগুলোর আলোকেই আমরা এই জাবেদাটা সমাধান করব। তো তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। ঢাকা কোম্পানি ঢাকাটা দূরে হচ্ছে। Dhaka Company is a VAT registered trader. Dhaka Company is a VAT registered trader. It has the following transaction in the month of January 2019. আচ্ছা, অর্থাৎ জানুয়ারি মাসে তার লেনদেনগুলো এখানে সংগঠিত হলো। এই লেনদেনগুলোর এক নাম্বারটা হচ্ছে ওপেন VAT কারেন্ট অ্যাকাউন্ট ফর 1,50,000, অর্থাৎ 1,50,000 টাকার VAT চলতি হিসাব খোলা হলো। তাহলে ব্যাট চলতি হিসাব খোলা হলো মানে কি 1,50,000 টাকা সরকারকে ব্যাট হিসাবে জমা দিয়েছে। দুই নম্বর হচ্ছে পারচেজ ফর ক্যাশ টাকা 1,80,000 হুইচ পেইড ব্যাট এট দ্য রেট অফ 15%, অর্থাৎ 1,80,000 টাকার ব্যাট সহ 1,80,000 টাকার পণ্য ক্রয় করা হলো। তারপর 5 তারিখ হচ্ছে সোল্ড ফর ক্যাশ, নগদে বিক্রি করা হলো টাকা 2 লাখ for which received at VAT at the rate of 15%, 15% VAT এ 2 লাখ টাকার পণ্য বিক্রি। তারপরে 8 তারিখ হচ্ছে purchased goods from রতন with 15% VAT, 15% VAT এ রতনের নিকট থেকে পণ্য ক্রয় করা হলো কত টাকায় 2,50,000 টাকা ইনক্লুডিং VAT at the rate of 15%, যার মধ্যে 15% VAT অন্তর্ভুক্ত আছে। তারপর 10 তারিখ sold on account to মাসুদ, মাসুদের নিকট অন অ্যাকাউন্ট বা অন ক্রেডিট থাকলে আমরা ধরবো বাকিতে পণ্য ক্রয় অথবা বাকিতে পণ্য বিক্রয়। তাহলে সোল্ড অন অ্যাকাউন্ট অথবা অন ক্রেডিট টু মাসুদ। আর অন অ্যাকাউন্ট অন ক্রেডিট এই শব্দ ছাড়াও যদি কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে বা কোনো ব্যক্তির নাম উল্লেখ থাকে তাহলে আমরা সেক্ষেত্রে ধরে নিব এটা বাকিতে পণ্য ক্রয় অথবা বাকিতে পণ্য বিক্রয়। উইথ 15% ব্যাট ফর টাকা 4 লাখ, অর্থাৎ 4 লাখ টাকার 15% ব্যাটে মাসুদের নিকট বাকিতে বিক্রি করা হলো। তারপর হচ্ছে ব্যাট রিফান্ডেড ফ্রম গভর্নমেন্ট, সরকার থেকে ব্যাট ফেরত পাওয়া গেল 2,000 টাকা। 18 তারিখ হচ্ছে পেইড টেলিফোন বিল ফর টাকা 600 and চার্জ 3% ব্যাট, টেলিফোন বিল 600 টাকা পরিশোধ করা হলো এবং 3% ব্যাট চার্জ করা হলো বা ধার্য করা হলো। তারপর 20 তারিখ হচ্ছে made entertainment annual general meeting for 30,000 and paid VAT 7%, বাৎসরিক জেনারেল মিটিং এর ক্ষেত্রে আপ্যায়নের জন্য 30,000 টাকা ব্যয় হলো যার জন্য 15% VAT পরিশোধ করা হলো। তারপর 22 তারিখ হচ্ছে গুডস রিটার্নড টু রতনকে পণ্য ফেরত দেওয়া হলো টাকা 5,000, অথবা এটাকে তোমরা ডেবিট নোট রিসিভড বলতে পারে, গুডস রিটার্নও বলতে পারে অথবা ডেবিট নোট রিসিভডও বলতে পারে। তাহলে আমরা একটু আমরা এখানে মাসুদ রতন কোথায়, রতন হচ্ছে 8 তারিখ রতনের নিকট থেকে পণ্য ক্রয় করা হলো
আর 22 তারিখে এসে রতনকে পণ্য ফেরত দেওয়া হলো, তার মানে এটা কি ফেরত, ক্রয় ফেরত না বিক্রি ফেরত? যেহেতু 8 তারিখে পণ্য ক্রয় করা হলো, তাহলে এটা হচ্ছে কি ক্রয় ফেরত। তারপর হচ্ছে গুডস রিটার্ন ফ্রম মাসুদ, মাসুদের নিকট পণ্য কি করা হলো, বিক্রি করা হলো। তাহলে এটা হচ্ছে যেহেতু গুডস রিটার্ন, পণ্য ফেরত দেওয়া হলো, তাহলে এটা হচ্ছে বিক্রি ফেরত। টাকা 4000, অথবা এটাকে এভাবে বলতে পারে ক্রেডিট নোট রিসিভড। ক্রয়ের বেলায় লিখতে পারে, ক্রয় ফেরতের বেলায় লিখতে পারে ডেবিট নোট রিসিভড, আর বিক্রয় ফেরতের বেলায় লিখতে পারে ক্রেডিট নোট রিসিভড। তারপর 25 তারিখ হচ্ছে ব্যাট ডিপোজিট টু গভর্নমেন্ট ট্রেজারি, ট্রেজারির মাধ্যমে সরকারকে ব্যাট প্রদান করা হলো টাকা 50,000, 50,000 টাকা। তারপর হচ্ছে পারচেজ এ মেশিন, একটা মেশিন ক্রয় করা হলো ফর ক্যাশ, নগদে টাকা 6 লাখ। হুইচ পেইড ব্যাট এট দ্য রেট অফ 15%, হুইচ পেইডে বলতে পারে বা চার্জ ব্যাট 15%, এটাও বলতে পারে, মানে 15% ব্যাটে 6 লক্ষ টাকার মেশিন ক্রয় করা হলো। তাহলে মেশিনটা ক্রয় করছে কিসে, বাকি সরি নগদে। তারপর 30 তারিখ হচ্ছে পারচেজ সাপ্লাইজ ফর ক্যাশ, সাপ্লাইজ নগদে ক্রয় করা হলো 40,000 টাকার। হুইচ পেইড ব্যাট এট দ্য রেট অফ 15%, অথবা ইম্পোজড ব্যাট 15%। হুইচ পেইডে বলতে পারে অথবা ইম্পোজড ব্যাট 15%, এইভাবে বলতে পারে। অর্থাৎ 15% ব্যাটে 40,000 টাকার সাপ্লাইজ কি ক্রয় করা হলো নগদে। এখন এখানে কি দিতে বলছে আমাদের, এখানে গিভ জার্নাল এন্ট্রিজ টু সাপ্লায়ার্স বুক, টু সেলার্স বুক, বিক্রেতার বইতে জার্নাল এন্ট্রি দিতে বলছে এবং অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে বলছে। তারপর হচ্ছে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট দিতে বলছে। এখানে তিনটে, একটা হচ্ছে জেনারেল জার্নাল, একটা হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রি, একটা হচ্ছে ব্যাট কারেন্ট। যখন 10 নম্বর প্রশ্ন আসতে পারে তখন সেক্ষেত্রে এই তিনটা প্রশ্ন থাকতে পারে। আর যখন তোমার 4 নম্বরে আসে তখন হয়তো শুধুমাত্র জেনারেল জার্নালের কথা বলতে পারে। আচ্ছা, তাহলে আমরা একটু আগে যে জাবেদাগুলো দেখালাম, সেই জাবেদাগুলোর আলোকে আমরা এই সমস্যাটা সমাধান করব। আচ্ছা, তাহলে আমরা প্রথমে লিখবো প্রতিষ্ঠানের নাম ঢাকা কোম্পানি, তারপর জেনারেল জার্নাল বা জার্নাল এন্ট্রিজ। আমরা জানি জার্নালের ঘর হচ্ছে 5টা, একটা হচ্ছে ডেবিট, তারপর হচ্ছে পার্টিকুলার বা ডিটেলস, তারপর হচ্ছে রেফারেন্স, এরপর হচ্ছে ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। তাহলে সাল হচ্ছে 2019 সাল, আর জানুয়ারির 1 তারিখ। প্রথমটা হচ্ছে কি ওপেন ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ফর টাকা 1,50,000, 1,50,000 টাকার ব্যাট চলতি হিসাব খোলা হলো। তাহলে আমরা তারপরে দিব কি ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, তারপর হচ্ছে ক্যাশ ক্রেডিট। যেহেতু এখানে ব্যাট সরকারকে প্রদান করা হলো, প্রতিষ্ঠানে নগদ টাকা কমে গেছে, তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে ব্যাট চলতি হিসাব ডেবিট, আর হচ্ছে ক্যাশ বা নগদান ক্রেডিট 1,50,000 টাকা। আর আমরা যাবে লিখবো কারণ লিখবো হচ্ছে টু রেকর্ড অফেন এ ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট। তারপর 2 তারিখ ছিল কি আমাদের পারচেজ ফর ক্যাশ, টাকা 1,80,000 হুইচ পেইড ব্যাট এট দ্য রেট অফ 15%, 15% ব্যাটে 1,80,000 টাকার পণ্য ক্রয় করা হলো। তাহলে ক্রয় পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, অথবা আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখতে পারি ডেবিট। তারপর হচ্ছে ক্রয়ের বেলায় আমরা লিখবো কি ইনপুট ব্যাট ডেবিট, আর হচ্ছে ক্যাশ ক্রেডিট। তাহলে ব্যাটের মধ্যে হচ্ছে পণ্য ক্রয় করছে 1,80,000 টাকা, 1,80,000 টাকার 15% হচ্ছে কত 27,000 টাকা। আর ক্যাশ হবে 1,80,000 আর হচ্ছে 27,000 টাকা, মোট হচ্ছে 2,10,000 টাকা। তাহলে আমরা এটা জাবেদা কারণ লিখবো একইভাবে টু রেকর্ড পারচেজ গুডস অন ক্যাশ। যেহেতু এটা নগদে পণ্য ক্রয় করা হলো, তাহলে আমরা লিখবো টু রেকর্ড পারচেজ গুড অন ক্যাশ উইথ ব্যাট। এইভাবে আমরা কারণটা লিখতে পারি টু রেকর্ড পারচেজ গুডস অন ক্যাশ, যেহেতু এটা নগদে ক্রয় করা হলো, উইথ 15% ব্যাট, ব্যাট। আমরা কারণটা এটা লিখতে পারি। আর জাবেদার বেলায় অবশ্যই কারণ লিখতে হয়।
তারপর হচ্ছে 5 তারিখ হচ্ছে কি সোল্ড ফর ক্যাশ, টাকা 2 লাখ, ফর হুইচ রিসিভ ব্যাট এট দ্য রেট অফ 15%। 15% ব্যাটে 2 লক্ষ টাকার পণ্য ক্রয় করা হলো, তাহলে এটা তো বিক্রি করা হলো, তাহলে এটা বিক্রয় করে এখানে নগদে বিক্রয় করছে, তাহলে আমরা লিখবো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, তারপর হচ্ছে সেলস ক্রেডিট, আর আউটপুট ব্যাট হচ্ছে ক্রেডিট। আমরা কয় বেলা লিখবো ইনপুট ব্যাট, আর বিক্রয় বেলা লিখবো কি আউটপুট ব্যাট। তাহলে এই যে 2 লক্ষ টাকার 15%, 2 লক্ষ টাকা 15% হচ্ছে কত 30,000 টাকা, আর সেলস হচ্ছে 2 লাখ টাকা, তারপর হচ্ছে ক্যাশ হচ্ছে 2,30,000 টাকা। আমরা এটা কারণটা লিখবো টু রেকর্ড, যেহেতু এটা সেলস, তাহলে টু রেকর্ড সেলস অন ক্যাশ উইথ 15% ব্যাট। তারপরে হচ্ছে 8 তারিখ পারচেজ গুডস ফ্রম রতন উইথ 15% ব্যাট অফ ফর টাকা 2,50,000 ইনক্লুডিং ব্যাট, ইনক্লুডিং মানে অংশভুক্ত। তাহলে এখানে এই যে 2,50,000 টাকার পণ্য ক্রয় করা হলো, এই 2,50,000 টাকার মধ্যে 15% ব্যাট অংশভুক্ত আছে। তাহলে আমরা তারপরে লিখবো কি পারচেজ অথবা মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, তারপর হচ্ছে ইনপুট ব্যাট ডেবিট, আর হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, আর অ্যাকাউন্টস পেয়েবলটা হচ্ছে কার নিকট রতনের নিকট, রতন এসে অ্যাকাউন্টস পেয়েবল হাইফেন দিয়ে আমরা লিখবো রতন ক্রেডিট। তাহলে যেহেতু এখানে 2,50,000 টাকা ব্যাট সহ, তার মানে এটার মধ্যে ব্যাট অংশভুক্ত আছে, যার কারণে আমরা এটাকে 115 দিয়ে ভাগ করবো আর হচ্ছে 15 দিয়ে গুণ করবো। তাহলে কত টাকা হয় 32,609 টাকা হচ্ছে ব্যাট। অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে 2,50,000 টাকা, এর মধ্যে ব্যাট হচ্ছে 32,609 টাকা। আর পারচেজ হবে আমরা এইভাবে লিখবো 2,50,000 টাকা থেকে ব্যাট 32,609 টাকা বাদ দিলে 2,17,391 টাকা হচ্ছে পারচেজ। এটা আমরা কারণ লিখবো টু রেকর্ড পারচেজ অন অ্যাকাউন্ট বা অন ক্রেডিট উইথ 15% ব্যাট। 15% ব্যাটে 2,50,000 টাকার পণ্য ক্রয় করা হলো। আচ্ছা, তারপর হচ্ছে 10 তারিখ হচ্ছে সোল্ড অন অ্যাকাউন্ট, মানে বাকিতে পণ্য বিক্রি করা হলো টু মাসুদের নিকট, বাকিতে পণ্য বিক্রি করা হলো উইথ 15% ব্যাট ফর টাকা 4 লাখ। তাহলে আমরা তারপরে দিব হচ্ছে এখানে যেহেতু এটা বাকিতে পণ্য ক্রয় করা হলো, তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল মাসুদ ডেবিট, তারপর হচ্ছে বিক্রয় সেলস ক্রেডিট, আর হচ্ছে আউটপুট ব্যাট হচ্ছে ক্রেডিট। যেহেতু এখানে 4 লাখ টাকার মধ্যে ব্যাট অংশভুক্ত আছে উইথ 15% ব্যাট, তার মানে ব্যাট সহ 4 লক্ষ টাকার মধ্যে 15% ব্যাট অংশভুক্ত আছে, যার কারণে আমরা এটাকে 115 দিয়ে ভাগ করব আর হচ্ছে 15 দিয়ে গুণ করব। তাহলে 4 লক্ষ টাকা 115 দিয়ে ভাগ করলে 15 দিয়ে গুণ করলে হচ্ছে 52,174 টাকা। 52,174 হচ্ছে ব্যাট, আর অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে 4 লক্ষ টাকা। তাহলে সেলসটা হবে এই 4 লক্ষ টাকা থেকে ব্যাট 52,174 টাকা বাদ দিলে যেটা হয় সেটা হচ্ছে সেলস। এটা কারণ লিখবো আমরা টু রেকর্ড সেলস অন অ্যাকাউন্ট বা অন ক্রেডিট উইথ 15% ব্যাট। আচ্ছা, তারপর হচ্ছে 15 তারিখ। 15 তারিখ হচ্ছে কত কি ব্যাট রিফান্ড ফ্রম গভর্নমেন্ট। সরকার থেকে ব্যাট পুনরুদ্ধার করা হলো বা সরকার থেকে ব্যাট ফেরত পাওয়া গেল। তাহলে এই ক্ষেত্রে আমরা আবার দিব কি সরকার যেহেতু ব্যাট প্রতিষ্ঠানকে ফেরত দিছে, তার মানে প্রতিষ্ঠানের এখানে নগদ টাকা আসছে, তাহলে আমরা লিখবো ক্যাশ ডেবিট আর হচ্ছে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট হচ্ছে ক্রেডিট। কত টাকা 2,000 টাকা। সরকার থেকে ব্যাট ফেরত পাওয়া গেল, তাহলে ক্যাশ ডেবিট আর হচ্ছে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট বা ব্যাট চলতি হিসাব ক্রেডিট। আমরা কারণটা লিখবো টু রেকর্ড ব্যাট
কারণটা প্রশ্নের মধ্যে আছে, ব্যাট রিফান্ডেড ফ্রম গভর্নমেন্ট। তারপর হচ্ছে 18 তারিখ, পেইড টেলিফোন বিল ফর টাকা 600 and চার্জ 3% ব্যাট। 18 তারিখ এখানে টেলিফোন বিল। আর আমরা শুধুমাত্র তোমার পণ্য ক্রয় বিক্রয়ের বেলায় ব্যাটকে আলাদা করে লিপিবদ্ধ করব, কিন্তু কোনো যেগুলো বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হয় না সেগুলোর জন্য আমরা ব্যাটকে আলাদা করে লিপিবদ্ধ করব না। ব্যবহার করার উদ্দেশ্যে যেগুলো ক্রয় করবে সেগুলোকে আমরা ওই সম্পত্তির সাথে বা সংশ্লিষ্ট খরচের সাথে ব্যাট অন্তর্ভুক্ত করে লিপিবদ্ধ করব। এক্ষেত্রে ব্যাটকে আলাদা করে লিপিবদ্ধ করার প্রয়োজন নেই। তাহলে 18 তারিখ হচ্ছে টেলিফোন বিল। টেলিফোন বিল বা টেলিফোন এক্সপেন্স হচ্ছে ডেবিট, আর হচ্ছে কি ক্যাশ হচ্ছে ক্রেডিট। তাহলে কত টাকা এখানে? 600 টাকা। 600 টাকা হচ্ছে টেলিফোন বিল। তার সাথে আরো ইনক্লুড হচ্ছে কত পার্সেন্ট? and charge 3% ব্যাট। 3% ব্যাট অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে 600 টাকা হচ্ছে টেলিফোন বিল প্লাস 600 টাকার 3% হচ্ছে ব্যাট। তাহলে কত হলো? 618 টাকা। $18 টাকা হচ্ছে ব্যাট আর 600 টাকা হচ্ছে টেলিফোন বিল। তাহলে মোট হচ্ছে 618 টাকা। তারপর হচ্ছে 20 তারিখ। 20 তারিখ কি লেখা আছে? মেড এন্টারটেইনমেন্ট অ্যানুয়াল জেনারেল মিটিং ফর টাকা 30,000 and paid ব্যাট 7%। বার্ষিক জেনারেল মিটিং এ আহ্বান বাবদ 30,000 টাকা ব্যয় হলো। আর এটা যাবে হচ্ছে তোমার যেহেতু এন্টারটেইন বিল একটা খরচ অলওয়েজ ডেবিট এন্টারটেইনমেন্ট এক্সপেন্স ডেবিট, আর একটা নগদে পরিশোধ করা হয়েছে তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। এন্টারটেইনমেন্ট বিল হচ্ছে 30,000 টাকা। 30,000 টাকার সাথে আরো 7% ব্যাট অন্তর্ভুক্ত হবে। তাহলে প্লাস ব্যাট 30,000 টাকা 7%। তাহলে কত টাকা হয়? 32,100 টাকা। 30,000 টাকা হচ্ছে ব্যাট আর 2,100 টাকা হচ্ছে ব্যাট। তাহলে মোট হচ্ছে 32,100 টাকা। এন্টারটেইনমেন্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ হচ্ছে ক্রেডিট। আমরা কারণ লিখবো এটা টু রেকর্ড entertainment expense paid with ব্যাট সহ আহ্বান বিল পরিশোধ করা হলো। আচ্ছা, তারপর হচ্ছে 20 তারিখে পরে হচ্ছে কয় তারিখ? 22 তারিখ, গুডস রিটার্ন টু রতন। টাকা 5,000 অথবা ডেবিট নোট রিসিভড। তাহলে এটা হচ্ছে কি ফেরত? ক্রয় ফেরত নাকি বিক্রি ফেরত? 22 তারিখ ক্রয় ফেরত। তাহলে পণ্য ফেরত দেওয়ার জন্য, ক্রয় ফেরতের জন্য যাবে হচ্ছে, যেহেতু আগে রতনের নিকট যখন পণ্য ক্রয় করা হয়েছে রতনের নিকট থেকে, তখন সেটা বাকিতে পণ্য ক্রয় করা হয়েছিল। আর বাকিতে পণ্য ক্রয় করা হলে সেই ক্ষেত্রে আমরা লিখবো অ্যাকাউন্টস পেয়েবল হাইফেন দিয়ে হচ্ছে রতন। অ্যাকাউন্টস পেয়েবল রতন ডেবিট, আর হচ্ছে এটা ক্রয় ফেরত। পারচেজ রিটার্ন এন্ড অ্যালাউন্স, পারচেজ রিটার্ন এন্ড অ্যালাউন্স, অথবা আমরা মার্চেন্টাইল ইনভেন্টরি লিখতে পারি।
আর হচ্ছে ইনপুট ব্যাট ক্রেডিট। আচ্ছা, তাহলে এখানে ব্যাট হচ্ছে কত টাকা? 5,000 টাকার 15%। 5,000 টাকার 15% হচ্ছে কত টাকা? 750 টাকা। 750 টাকা হচ্ছে ব্যাট। আর পণ্য ফেরত দেওয়া হয়েছিল কত টাকা? 5,000 টাকা। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল হবে 5,750 টাকা। অ্যাকাউন্টস পেয়েবল রতন ডেবিট, তারপর হচ্ছে পারচেজ রিটার্ন এন্ড অ্যালাউন্স অথবা মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, তারপর হচ্ছে ইনপুট ব্যাট ক্রেডিট। ব্যাট হচ্ছে 5,000 টাকার 15%, 750 টাকা। আর রিটার্ন হচ্ছে 7,000 টাকা, 5,000 টাকা, মোট হচ্ছে 5,750 টাকা। তাহলে আমরা কারণটা লিখবো টু রেকর্ড পারচেজ রিটার্ন উইথ ব্যাট। ব্যাট সহ পণ্য ফেরত দেওয়া হলো। 22 তারিখের পরে হচ্ছে কয় তারিখে? 23 তারিখ। আচ্ছা, 23 তারিখ কি উল্লেখ করা আছে? গুডস রিটার্ন ফ্রম মাসুদ, পণ্য ফেরত পাওয়া গেল 4,000 টাকা। অথবা ক্রেডিট নোট রিসিভড এভাবে বলতে পারে, যেহেতু মাসুদের নিকট পণ্য বিক্রি করা হলো, তাহলে মাসুদকে ফেরত দেওয়া হলো মানে হচ্ছে মাসুদের নিকট থেকে পণ্য ফেরত পাওয়া গেল, তার মানে হচ্ছে এটা বিক্রি ফেরত। তাহলে আমরা আলাদা করব সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স, সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স ডেবিট। তারপর হচ্ছে বিক্রয়ের বেলা আমরা লিখি আউটপুট ব্যাট। আউটপুট ব্যাট, আউটপুট ব্যাট হচ্ছে ডেবিট। আর আগে যেহেতু বাকিতে বিক্রিকৃত পণ্য ফেরত পাওয়া গেল, তাহলে এই ক্ষেত্রে আমরা লিখবো অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। আর পণ্য ফেরত পাওয়া গেল কার নিকট থেকে? মাসুদের নিকট থেকে। তাহলে মাসুদ। আচ্ছা, 4,000 টাকার পণ্য ফেরত পাওয়া গেল, তাহলে 4,000 টাকার 15% ব্যাট 600 টাকা। 600 টাকা হচ্ছে ব্যাট আর 4,000 টাকার পণ্য, তাহলে মোট 4,600 টাকা। এটা কারণটা আমরা লিখবো টু রেকর্ড গুডস রিটার্ন ফ্রম মাসুদ উইথ ব্যাট। টু রেকর্ড গুডস রিটার্ন ফ্রম মাসুদ উইথ ব্যাট। তারপর হচ্ছে কয় তারিখ? 25 তারিখ। 25 তারিখ কি উল্লেখ করা আছে? ব্যাট ডিপোজিট টু গভর্নমেন্ট বাই ট্রেজারি। ট্রেজারির মাধ্যমে সরকারকে ব্যাট প্রদান করা হলো, টাকা হচ্ছে 50,000 টাকা। যেহেতু ব্যাট প্রদান করা হলো, তাহলে প্রতিষ্ঠানের নগদ টাকা চলে গেছে, তার মানে ক্যাশ হচ্ছে ক্রেডিট আর ডেবিট হচ্ছে কি? ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, আর হচ্ছে ক্যাশ ক্রেডিট। কত টাকা ব্যাট প্রদান করা হলো? 50,000 টাকা। আমরা কারণটা লিখবো টু রেকর্ড ব্যাট ডিপোজিট টু গভর্নমেন্ট। 25 তারিখ। তারপর হচ্ছে কত তারিখ? 28 তারিখ। 28 তারিখের লেনদেন হচ্ছে পারচেজ এ মেশিন। পারচেজ এ মেশিন, না না ওইদিকে না, এইদিকে না, ব্যাটারি লো। পারচেজ এ মেশিন ফর ক্যাশ, টাকা 6 লাখ, হুইচ পেড এট দ্য রেট অফ ব্যাট 15%। 15% ব্যাটে মেশিন ক্রয় করা হলো 6 লক্ষ টাকা। তাহলে এটা আমরা যাবো কোনো সম্পত্তি ক্রয় করলে, সম্পত্তি হচ্ছে ডেবিট, তার মানে মেশিনারি মেশিন হচ্ছে ডেবিট
আর এটা যেহেতু নগদে ক্রয় করলো না বাকিতে ক্রয় করলো, ফর ক্যাশ, তাহলে ক্যাশ হচ্ছে ক্রেডিট। মেশিনের মূল্য হচ্ছে 6 লক্ষ টাকা, এটার সাথে আরো ইনক্লুড প্লাস 15% ব্যাট, 6 লক্ষ টাকার 15%, তাহলে কত হলো? 6 লক্ষ টাকা 15% হচ্ছে 90,000, আর হচ্ছে 6 লক্ষ, তাহলে 6,90,000 টাকা হচ্ছে মেশিনের মূল্য। তাহলে আমরা কারণ লিখবো টু রেকর্ড মেশিন অন ক্যাশ উইথ ব্যাট। আচ্ছা, যেহেতু সম্পত্তিটা ব্যবহার করার উদ্দেশ্যে ক্রয় করা হলো, যার কারণে এখানে ব্যাটকে আলাদা করে লিপিবদ্ধ করার প্রয়োজন নাই। তারপর 30 তারিখ কি উল্লেখ করা আছে? 30 তারিখ হচ্ছে পারচেজ সাপ্লাইজ ফর ক্যাশ। সাপ্লাইজ ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করা হয়। ফর ক্যাশ টাকা 40,000 হুইচ পেইড ব্যাট এট দ্য রেট অফ 15% অথবা ইম্পোজড ব্যাট 15%। যেহেতু সাপ্লাই ব্যবহার করার উদ্দেশ্যে ক্রয় করা হয়, যার কারণে এখানেও ব্যাটকে আলাদা করে লিপিবদ্ধ করার প্রয়োজন নেই। তাহলে সাপ্লাইজ অ্যাকাউন্ট ডেবিট, আর এটা বাকিতে ক্রয় করলো না নগদে? এটা হচ্ছে নগদে ক্রয়, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। 40,000 টাকা হচ্ছে সাপ্লাইজ প্লাস 40,000 টাকার 15% ব্যাট, 40,000 টাকা 15% হচ্ছে 6,000 টাকা, আর 40,000 টাকা মোট 46,000 টাকা। এটা আমরা কারণ লিখবো টু রেকর্ড সাপ্লাইজ অন ক্যাশ উইথ ব্যাট, ব্যাট সহ সাপ্লাইজ ক্রয় করা হলো। আচ্ছা, এ হচ্ছে জাবেদা। এই জাবেদাগুলো তোমরা ভালো করে খেয়াল করলে এখান থেকে যে কোনো হয়তো নাম চেঞ্জ করে বা অ্যামাউন্ট চেঞ্জ করে জাবেদাগুলো আসতে পারে, এর বাইরে আশা করি জাবেদা থাকবে না আমাদের। তারপরে বলছে অ্যাডজাস্টিং এন্ট্রিজ, অ্যাডজাস্টিং এন্ট্রি দেওয়ার জন্য বলছে। তো অ্যাডজাস্টিং এন্ট্রি মানে আমরা যে এখানে যে ইনপুট ব্যাট এবং আউটপুট ব্যাট লিখলাম, এই ইনপুট ব্যাট এবং আউটপুট ব্যাট এগুলোকে ব্যাট কারেন্ট অ্যাকাউন্টে স্থানান্তর করা। যে আউটপুট ব্যাট এবং ইনপুট ব্যাটকে ব্যাট কারেন্ট অ্যাকাউন্টে স্থানান্তর করা, এর জন্য হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রি। অ্যাডজাস্টিং এন্ট্রি বা সমন্বয় দাখিলা। আচ্ছা, তাহলে আমরা একইভাবে করব। প্রথমে লিখবো প্রতিষ্ঠানের নাম ঢাকা কোম্পানি, তারপর হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রিজ। আর আমরা মানে অ্যাডজাস্টিং এন্ট্রি প্রদান করা হয় হিসাবকাল শেষে বা মাস শেষে অথবা বছর শেষে। যেহেতু এখানে 2019 জানুয়ারি মাসের লেনদেন এগুলো, তাহলে জানুয়ারি মাস হচ্ছে 31, তাহলে অ্যাডজাস্টিং এন্ট্রি হবে 31 তারিখে অ্যাডজাস্টিং এন্ট্রি। আচ্ছা, প্রথমে আমরা লিখবো ইনপুট ব্যাট যেগুলো, অর্থাৎ ক্রয় থেকে যে ব্যাটগুলো আলাদা করে লিখলাম আমরা, সেই ক্রয়ের ব্যাটগুলো আমরা প্রথমে জাবেদা লিখবো। তো আমরা পূর্বে ইনপুট ব্যাটকে ডেবিট করেছিলাম, এখন এই ইনপুট ব্যাটকে আমরা করব ক্রেডিট, আর এই ইনপুট ব্যাটকে আমরা ব্যাট সোল্ড হিসেবে স্থানান্তর করব। তাহলে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, আর হচ্ছে ইনপুট ব্যাট আগে ছিল ডেবিট, এখন হবে ক্রেডিট। ইনপুট ব্যাট হচ্ছে ক্রেডিট। আচ্ছা, কত টাকা? তাহলে আমরা টাকাটা লিখবো 27,000 টাকা। জাবেদার মধ্যে ইনপুট ব্যাটের যেখানে টাকাগুলো উল্লেখ আছে ওই টাকাগুলো যেগুলো ডেবিট আছে আমরা সেগুলো যোগ করব, আর ইনপুট ব্যাটের যেগুলো ক্রেডিট আছে সেগুলো বিয়োগ করব। তাহলে 27,000 টাকা আছে ডেবিট, তারপরে 32,609 টাকা আছে ডেবিট, আর ক্রেডিট দেওয়া আছে 750 টাকা। তাহলে মোট ইনপুট ব্যাট হবে কত? 58,859 টাকা। 859 টাকা এটা। আর আমরা কারণ লিখবো টু রেকর্ড
ট্রান্সফার of input bat to that কারেন্ট অ্যাকাউন্ট, অর্থাৎ ইনপুট ব্যাটকে ব্যাট সোল্ড হিসেবে স্থানান্তর। তারপর হচ্ছে এটা কোনো ইনপুট ব্যাট মানে ক্রয়ের ব্যাট, তারপর হচ্ছে বিক্রয় সংক্রান্ত ব্যাট তার মানে আউটপুট ব্যাট। একই তারিখ জানুয়ারি 31 তারিখ আমরা আউটপুট ব্যাট করলাম ক্রেডিট, এখন এটাকে করব ডেবিট। তাহলে আউটপুট ব্যাট হচ্ছে ডেবিট আর ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে আউটপুট ব্যাট যেহেতু আগে ছিল ক্রেডিট, এখন করব ডেবিট। তাহলে আউটপুট ব্যাটের যেগুলো ক্রেডিট ছিল সেগুলো আমরা যোগ করব, আর আউটপুট ব্যাটের যেগুলো ডেবিট ছিল সেগুলো আমরা বিয়োগ করব। তাহলে 30,000 টাকা ছিল ক্রেডিট, তারপরে 52,174 টাকা ছিল ডেবিট ক্রেডিট, আর আউটপুট ব্যাট ডেবিট হচ্ছে 600 টাকা। এই তো, তাহলে কত হয়? 81,574 টাকা। এই হচ্ছে অ্যাডজাস্টিং। আচ্ছা, এটাকে আমরা কারণ লিখবো টু রেকর্ড ট্রান্সফার অফ, এটা ছিল ইনপুট ব্যাট, আমরা এখন লিখবো আউটপুট ব্যাট। আউটপুট ব্যাটটাকে আমরা স্থানান্তর করবো কিসে? টু ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট। আউটপুট ব্যাটকে মানে বিক্রয় ব্যাটকে আমরা স্থানান্তর করব ব্যাট চলতি হিসেবে। এই অ্যাডজাস্টিংটি বলতে দুইটাই, একটা হচ্ছে ইনপুট ব্যাটের জন্য জাবেদা, আরটা হচ্ছে আউটপুট ব্যাটের জন্য জাবেদা। তাহলে ইনপুট ব্যাটটা হচ্ছে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ইনপুট ব্যাট ক্রেডিট, আর আউটপুটের জন্য হচ্ছে আউটপুট ব্যাট আগে ছিল ক্রেডিট, এখন করবো ডেবিট, আউটপুট ব্যাট ডেবিট, আর হচ্ছে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। আমরা টাকাগুলো লিখবো, ইনপুট ব্যাটে যেগুলো ডেবিট ছিল সেগুলো আমরা যোগ করব, আর যেগুলো ক্রেডিট সেগুলো বিয়োগ করব। আর আউটপুট ব্যাটের আগে যেগুলো ক্রেডিট ছিল সেগুলো যোগ করব, আর ক্রেডিট থেকে যেটা ডেবিট হয়েছিল সেটা বিয়োগ করব। বিয়োগ করে আমরা এখানে ব্যাট হিসাব অন্তর্ভুক্ত করব। তারপর হচ্ছে ব্যাট অ্যাকাউন্ট। ব্যাট অ্যাকাউন্ট বলতে আমরা কি বুঝি? হিসাব বলতে আমরা খতিয়ানকে বুঝি। তাহলে এটা খতিয়ান। তাহলে প্রতিষ্ঠানের নাম ঢাকা কোম্পানি, আর এটা হচ্ছে ব্যাট অ্যাকাউন্ট বলতে আমরা খতিয়ানকে বুঝি। তাহলে খতিয়ান টি-ছক করা যায় অথবা চলমান জের পদ্ধতি করা যায়, আমরা চলমান জের পদ্ধতি করব। প্রথমে লিখব তারিখ, তারপর হচ্ছে বিবরণ বা পার্টিকুলার, তারপর হচ্ছে রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, তারপর হচ্ছে ব্যালেন্স লিখে ডেবিট ব্যালেন্স, তারপর হচ্ছে ক্রেডিট ব্যালেন্স, ডেট, পার্টিকুলার বা ডিটেলস, তারপর হচ্ছে রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, তারপর হচ্ছে জের বা ব্যালেন্স, ডিআর সিআর, ডেবিট টাকা ক্রেডিট টাকা। আচ্ছা, 2000 সাল হচ্ছে 2019 জানুয়ারি। আমরা যে জাবেদাগুলো অন্তর্ভুক্ত করলাম, জাবেদার মধ্যে যেহেতু আমরা করতেছি ব্যাট কারেন্ট অথবা ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট, জাবেদার মধ্যে যেখানে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট আসছে সেই জাবেদাগুলো এখানে অন্তর্ভুক্ত হবে।
যেমন 1 তারিখে যেটা ছিল সেটা হচ্ছে ব্যাড কারেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট, তাহলে 1 তারিখেরটা এখানে অন্তর্ভুক্ত হবে। 1 তারিখ আমাদের যা বলা ছিল ব্যাড কারেন্ট ডেবিট আর হচ্ছে ক্যাশ ক্রেডিট, তাহলে আমরা কি নামে লিখবো এখানে ক্যাশ ক্যাশ নামে লিপিবদ্ধ করবো। যেহেতু আমাদের এখানে ব্যাড কারেন্ট হচ্ছে ডেবিট, তাহলে আমরা টাকা লিখবো কোন করে? ডেবিটে করে 1,50,000 টাকা। ডেবিট টাকা মানে হচ্ছে ডেবিট জেড। তারপরে ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট কোথায় আছে? 15 তারিখে। 15 তারিখ হচ্ছে 15 তারিখে যাবে হচ্ছে ক্যাশ ডেবিট আর হচ্ছে ব্যাড কারেন্ট ক্রেডিট, তাহলে এখানেও আমরা লিখবো ক্যাশ নামে। আর ওখানে ক্যাশ অ্যাকাউন্ট হচ্ছে ক্রেডিট, তাহলে আমরা টাকাটা লিখবো কোন করে? ক্রেডিটের করে। ডেবিটে ক্রেডিটে হচ্ছে বিয়োগ। 1,50,000 থেকে 2,000 বাদ দিলে 1,48,000 টাকা। ডেবিটের টাকা বেশি, যার কারণে ডেবিট যায়। তারপর আমরা যে জাবেদাগুলো অন্তর্ভুক্ত করলাম সেখানে আর কোথাও ব্যাড অ্যাকাউন্ট নামে জাবেদা নাই। ব্যাড অ্যাকাউন্ট না 25 তারিখে আছে। 25 তারিখে যে জাবেদাটা সেখানেও আছে, সেই জাবেদা হচ্ছে ব্যাড কারেন্ট ডেবিট আর হচ্ছে ক্যাশ ক্রেডিট, তাহলে আমরা লিখবো কি নামে? ক্যাশ নামে। ওখানে যেহেতু ব্যাড অ্যাকাউন্ট ডেবিট, তাহলে আমরা টাকাটা লিখবো কোন করে? ডেবিটের করে। ডেবিট যার আর ডেবিট হচ্ছে যোগ 1,48,000 আর সেভ দিয়ে শেয়ার দিয়ে। আচ্ছা, তাহলে কত হলো এখানে? 8 8 যোগ করলে হচ্ছে 16 16 8 হচ্ছে 1, তারপর হচ্ছে 9 কে 10 15 5 2 2,56,859। তারপর 2 নম্বর জাবেদা হচ্ছে আউটপুট ব্যাড ডেবিট আর হচ্ছে ব্যাড কারেন্ট ক্রেডিট, তাহলে আমরা কি নামে লিখবো? আউটপুট ব্যাড। আচ্ছা, আউটপুট ব্যাড হচ্ছে এখানে ক্রেডিট, তাহলে আমরা লিখবো কোন করে? ক্রেডিট করে 81,574। তাহলে 2 লক্ষ, এটা হচ্ছে ক্রেডিট, এটা হচ্ছে ডেবিট। ডেবিটে ক্রেডিটে হচ্ছে বিয়োগ। 2,56,000 থেকে 2,56,859 থেকে 81,574 বিয়োগ 2,56,000 2,56,859 বিয়োগ হচ্ছে 81,574। এক লক্ষ 75,285। আচ্ছা, এ হচ্ছে ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট। তো এখানে আমরা প্রথমে করলাম জার্নাল এন্ট্রি, তারপর হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রি, তারপর হচ্ছে ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট। এইটা অঙ্কগুলো তোমরা একটু জাবেদাগুলো এবং সমন্বয় জাবেদা, তারপর হচ্ছে খতিয়ানটা তোমরা একটু ভালো করে অধ্যয়ন করবে। আর এটা অধ্যয়ন করলে এটার আলোকে আশা করি তোমরা অনেকগুলো প্রশ্নের আনসার করতে পারবা। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।